নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন নাহিদ ইসলাম। এদিকে ফেক আইডি দিয়ে জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে, বললেন রিজভী। জানাবো, বন্দুকের মুখে বাংলাদেশে পুশইন করা হচ্ছে ভারতীয় মুসলমানদের, আসামে চাঞ্চল্যকর অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ববদ্ধতাও বটে। দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় চীন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশের গণতান্ত্রিক যাত্রা সংস্কার প্রক্রিয়া ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিরাজমান গভীর আগ্রহ ও বাংলাদেশ পরিবর্তনশীল ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হতে পারে। তিনি উল্লেখ করেন, এই জুলাই সনদ নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং ভবিষ্যৎ রাজনীতির পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে একটি গণপরিষদ ও আইনসভা নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা জানান, যাতে সব পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত হবে। নাহিদ জানান, দেশের গণতান্ত্রিক যাত্রা সংস্কার প্রক্রিয়া ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিরাজমান গভীর আগ্রহ বাংলাদেশের পরিবর্তনশীল এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা হয়। বৈঠক এতে এনসিপি নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের একটি আন্তরিক ও ভবিষ্যৎমুখী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে এমন কাঠামোগত চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপি প্রতিনিধি দলের সামগ্রিক রাষ্ট্রভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের চিন্তাশীল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি চীনের অহস্তক্ষেপ নীতির পুনরুল্লেখ করেন এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক ও গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। ফেক আইডি দিয়ে জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে, বললেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও তাদের মেয়ে জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নানা অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বেশিরভাগ ক্ষেত্রে এআই পদ্ধতি অবলম্বন করে তা করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কোনো আইডি নেই। তিনি আরও বলেন, জিয়া পরিবারের নামে একটি মহল নীল নকশা তৈরি করেছে, আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এসব ব্যাধি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, এ সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যা সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। বন্দুকের মুখে বাংলাদেশে পুশইন করা হচ্ছে ভারতীয় মুসলমানদের, আসামে চাঞ্চল্যকর অভিযোগ। গত কয়েকদিনের কথা মনে পড়ে ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলার 58 বছর বয়সী সোনা বানু এখনও শিউরে ওঠেন। তিনি অভিযোগ করেছেন, গত 25শে মে তাকে স্থানীয় থানায় ডেকে নেওয়া হয়। পরে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে সেখান থেকে তাকে ও আরও প্রায় 13 জন বন্দুকের মুখে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু কেন তাকে এমন করা হয়েছে তা জানানো হয়নি বলে জানান সোনা বানু। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একাধিক পুশইনের ঘটনা ঘটেছে। ভারতের দাবি, তারা অবৈধ অভিবাসীদের শনাক্ত করে বাংলাদেশে পুশ ব্যাক করেছে। শুরুটা হয়েছিল গত 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর। ভারতের নানা রাজ্যে শুরু হয় এক বিশেষ অভিযান, অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার অভিযান।
ভারতের নানা রাজ্যে শুরু হয় এক বিশেষ অভিযান, অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার অভিযান। প্রথম অভিযানটা হয়েছিল গুজরাটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিষয়টি নিয়ে একটি সরেজমিনে প্রতিবেদন তৈরি করেছে। ভুক্তভোগী অনেকের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে প্রায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সোনা ভানু সারা জীবন আসামেই বসবাস করেছেন, কিন্তু কয়েক বছর ধরে তাকে বারবার প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতীয় নাগরিক, বাংলাদেশের অবৈধ অভিবাসী নন। চোখের জল মুছতে মুছতে বানু বলেন, বন্দুক ঠেকিয়ে আমাকে ওপারে ঠেলে দেওয়া হয়েছে। দুদিন ধরে আমি ভারত ও বাংলাদেশের মাঝখানে হাঁটু সমান জলের মাঝে মশার কামড় ও জোকের মধ্যে খাবার পানি ছাড়া কাটিয়েছি। 2 দিন পর তাকে বাংলাদেশ সীমান্তের একটি পুরনো জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 2 দিন থাকার পর তাকে ও আরও কয়েকজন বাংলাদেশি কর্মকর্তারা সীমান্তের ওপারে নিয়ে যান। পরবর্তী সময় ভারতীয় কর্মকর্তারা তাদের গ্রহণ করেন এবং বাড়িতে ফেরত পাঠান। সোনা বানুকে কেন হঠাৎ বাংলাদেশে পাঠানো হলো এবং আবার কেন ফিরিয়ে আনা হলো তা স্পষ্ট নয়। তবে তার ঘটনাটি সম্প্রতি ঘটে যাওয়ায় এমন একাধিক ঘটনার মধ্যে একটি। আসামের কর্তৃপক্ষ তাদের ট্রাইব্যুনাল থেকে ঘোষিত সন্দেহভাজন অবৈধ বাংলাদেশিদের ধরে নিয়ে সীমান্তে ঠেলে দিচ্ছেন। বিবিসি এমন 6টি ঘটনা খুঁজে পেয়েছে। ভুক্তভোগী এই মানুষজন অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে সীমান্তে পাঠানো হয়েছে এবং ওপারে ঠেলে দেওয়া হয়েছে। বিবিসির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আসাম পুলিশ ও রাজ্য সরকারের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো জবাব মেলেনি। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অনেক সংবেদনশীল এলাকা কড়া পাহারায় থাকা সত্ত্বেও সীমান্ত পেরোনো তুলনামূলক সহজ। তবে আইনজীবীরা বলছেন, নিয়ম মেনে আইনি প্রক্রিয়া ছাড়া হঠাৎ কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে অন্য দেশে ঠেলে দেওয়ার ঘটনা বিরল, কিন্তু কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা বেড়েছে বলে মনে হচ্ছে। ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি সাম্প্রতিক অভিযানে কতজনকে ওপারে পাঠানো হয়েছে। তবে বাংলাদেশি প্রশাসনের কয়েকটি উচ্চপদস্থ সূত্র দাবি করেছে, শুধু মে মাসে ভারত অবৈধভাবে 1200 এর বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। শুধু আসাম নয়, অন্যান্য রাজ্য থেকেও এসেছে। এই সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে আরও জানিয়েছে, বাংলাদেশ এই 1200 জনের মধ্যে 100 জনকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করে আবার তাদের ভারতে ফেরত পাঠিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, এইসব চেষ্টা রুখতে তারা সীমান্তে টহল বাড়িয়েছে। তবে ভারত বাংলাদেশ বা বিজিবির এই অভিযোগগুলো নিয়ে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সাম্প্রতিক এই অভিযান অন্যান্য রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমরাও অন্তর্ভুক্ত হয়েছে। তবে আসামের পরিস্থিতি তুলনামূলক জটিল ও উত্তেজনাপূর্ণ। সেখানে নাগরিকত্ব আর জাতিগত পরিচয় দীর্ঘদিন ধরে রাজনীতির প্রধান বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসামের সঙ্গে বাংলাদেশের প্রায় 300 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এসব সীমান্তবর্তী এলাকায় অনেক মানুষই সুযোগের সন্ধানে বা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে প্রবেশ করেন। ফলে আসামের স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় অনেকে মনে করেছেন এর ফলে জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে, স্থানীয়দের সম্পদ কমে যাচ্ছে। আসাম ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বারবার অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি তৈরির কাজকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই পঞ্জিকা এমন একটি তালিকা যেখানে বলা হয়েছে যারা 1971 সালের 24শে মার্চ মধ্যে আসাম এসেছিলেন কেবল তারা স্থান পেয়েছে। তালিকাটি একাধিকবার সংশোধন করা হয়েছে। এছাড়া যাদের নাম বাদ পড়েছিল তাদের ফরেনার্স ট্রাইব্যুনাল নামক আধা বিচারিক ফোরামের সরকারি নথি দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে নানান আলোচনা সমালোচনার পর একটি বিশৃঙ্খল প্রতিক্রিয়ায় 2019 সালে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে আসামের প্রায় 20 লাখ বাসিন্দা বাদ পড়েন। তাদের মধ্যে অনেকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, অন্যরা তাদের বাদ পড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। সোনা বানু জানান, তার মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এটা জেনেও তাকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছে। বিবিসি আসামের আরও 6 জন মুসলিমের কাছ থেকে একই ধরনের কথা শুনেছে। এরা সবাই অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যদেরও সোনা বানুর সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছিল, কিন্তু তারা দাবি করেন তাদের প্রয়োজনীয় নথি ছিল ও তারা কয়েক প্রজন্ম ধরে ভারতে বসবাস করেছেন জেনেও প্রশাসন এই কাজ করেছে। এই 6 জন মুসলিমের মধ্যে 4 জন এখন বাড়িতে ফিরে এসেছে, কিন্তু কেন তাদের তুলে নেওয়া হয়েছিল তার কোনো উত্তর এখনো তারা পাননি। আসামের 3 কোটি 20 লাখ বাসিন্দার 1/3 মুসলিম। তাদের মধ্যে অনেকে ব্রিটিশ শাসনের সময় এখানে বসতি স্থাপনকারী অভিবাসীদের বংশধর। আসামের বরপেটার 67 বছর বয়সী মালেকা খাতুন এখনো বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশের সীমান্তবর্তী একটি পরিবারে তাকে অস্থায়ী আশ্রয় দিয়েছে। তিনি দুঃখ করে বলেন, এখানে আমার কেউ নেই। তার পরিবার তার সঙ্গে কথা বলতে পেরেছে, কিন্তু তিনি কখন ফিরতে পারবেন তা জানেন না। তিনি ফরেনার্স ট্রাইব্যুনাল ও রাজ্যের হাইকোর্টে মামলা হেরেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেনি। তাই থেকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। বিবিসি বরপেটা থেকে প্রায় 167 কিলোমিটার দূরে মরিগাঁওয়ের রীতা খানমের সঙ্গে কথা বলেন। তিনি একটি টেবিলের কাছে বসেছিলেন যেখানে অনেকগুলো কাগজের স্তূপ ছিল। তার স্বামী খায়রুল ইসলাম একজন স্কুল শিক্ষক। রীতা খানম জানান, সোনা বানুর সঙ্গে তার স্বামী খায়রুল ইসলামকেও তুলে নিয়েছিল কর্তৃপক্ষ। একটি ট্রাইব্যুনাল 2016 সাল থেকে তাকে বিদেশি ঘোষণা করেছিল। এরপর প্রায় 2 বছর তিনি একটি ডিটেনশন সেন্টারেও কাটান।
দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজরা এবার না থাকায় বড় গরু কম বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগে দুর্নীতির টাকা ছিল, এখন তো সেই দুর্নীতিবাজরা নেই, দুর্নীতির টাকাও নেই, সেজন্য বড় গরু ক্রেতা কম। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার, ক্রেতা বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে। ঈদ যাত্রার সড়কের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি, তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন। আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।